brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। একদম শেষ ল্যাপ, মানে ভোটের সপ্তমী, আর সেই সপ্তমীতেই কিন্তু রাজ্যের একাধিক হেভিওয়েট কেন্দ্রের সঙ্গে ভোট রয়েছে কলকাতাতেও। কলকাতার দুই হেভিওয়েট কেন্দ্র, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে ভোট হচ্ছে। কলকাতা দক্ষিণে ইতিমধ্যেই আমরা ভোটালাপে আলোচনা করেছি। আজকে আমরা কলকাতা উত্তর লোকসভা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই দেখেছি বিগত কয়েক সপ্তাহে বা কয়েক মাসে বলা যেতে পারে এই কলকাতা উত্তরের কিন্তু রাজনৈতিক মানে তৃণমূলগতভাবে রাজনৈতিক ডেভেলপমেন্ট বেশ কিছু ঘটেছে, এবং সেখানে শাসক দলের মধ্যে যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের চোরা স্রোত কোথাও গিয়ে বইছে, সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বারবার সেই দিকে নজর রাখছেন। এবং তার ফলে এখানে যেমন মানে বিগত কয়েক বছরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি ফের টিকিট দিয়েছে তৃণমূল, তার টিকিট দেওয়া নিয়ে একসময় কিন্তু তীব্র জল্পনা দলের অন্দরেই চলেছে যে তিনি টিকিট দেওয়ার তাকে হবে কি হবে না। এবং পাল্টা তাপস রায় কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যান, এবং সেই তাপস রায়কে বিজেপি আবার এখানকার প্রার্থী করেছে। অন্যদিকে প্রদীপ ভট্টাচার্যের মতো কংগ্রেসের পোড় খাওয়া নেতাকে কংগ্রেস এখানে টিকিট দিয়েছে। বামেদের সাথে কংগ্রেসের সমঝোতা, বামেরা এখানে লড়াইয়ে নেই, সেখানে কংগ্রেস লড়ছে। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি জয়দীপ, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্নিষ্ঠা ভান্ডারী। তন্নিষ্ঠাদি, প্রথমেই আমরা যে কথাটা বলছিলাম যে গোষ্ঠীদ্বন্দ্বের একটা বিষয় বা তৃণমূলের মধ্যে একটা যে গোষ্ঠীদ্বন্দ্বের চোরা স্রোত চলছে, সেখানে আমরা বারবারই দেখেছি যে কুণাল ঘোষকে কখনো পদ থেকে সরানো হলো, কুণাল ঘোষের সাথে তাপস রায়ের একটা একই মঞ্চে দেখতে পাওয়া, এবং তাই নিয়ে একটা বিভিন্ন ধরনের চাপানুতর। সুদীপের পক্ষে তিনি আছেন না নেই এই নিয়ে একটা তীব্র জল্পনা। শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে দেখ যে রাজ্যের মধ্যে কিন্তু শাসক দলের মধ্যে গোষ্ঠীকোন্দল এই সমস্ত খবর আমরা পেয়েই থাকি। ছোটখাটো গোষ্ঠীকোন্দল, পাড়ায় পাড়ায় নেতাদের মধ্যে বিভেদ, এই গোষ্ঠী ওর গোষ্ঠী, এসব শোনাই যায়। কিন্তু একদম খাস কলকাতার বুকে একজন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা, যিনি 3 বারের সাংসদ এবং মানে লোকসভার অন্যতম গুরুত্বপূর্ণ একজন সাংসদ, যাকে তৃণমূলের গোড়ার জন্মলগ্ন থেকে আছে, মানে তার সম্পর্কে আরও একজন পরিচিত নেতা, একজন বা দুজন যাদেরকে মানুষ চেনেন, একদম রাজনীতির মানে তৃণমূলের মুখ হিসেবে চেনেন, তারা সেই সাংসদের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন, তার বিপক্ষের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন করে কথা বলছেন, সমর্থনের সুর শোনা যাচ্ছে। মানে এটা কিন্তু একটা নজিরবিহীন ছবি। তাই মানে উত্তর কলকাতার লড়াইটা কিন্তু এবার খুব ইন্টারেস্টিং। এটা মানে বলাই যায় মানে সুদীপকে মানে যেটা মানে বারবারই আমরা দেখলাম যে ভোটের প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার আগে থেকেই কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে টিকিট পাবেন, দলের একটা অংশ মনে করছে তিনি পাবেন না, একটা অংশ মনে করছেন পাবেন। এই নিয়ে একটা কিন্তু মানে তীব্র সংকট আমরা কিন্তু রাজনৈতিকভাবে দেখতে পেলাম, এবং যেটা কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এইটা তৃণমূল কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিতে পারে। সেখানে আবার তাপস রায়ের মতো একজন নেতা, একদম বলা যেতে পারে আদি তৃণমূলের নেতা, তিনি হঠাৎ করে ভোটের আগে আগে ছাড়লেন। এবং তুমি কি ভাবছো যে তাপস রায় তো একটা তিনি উত্তর কলকাতার বাসিন্দা, তার একটা সংগঠন রয়েছে। উত্তর কলকাতার বাসিন্দা, দুটো ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে সুদীপের একটা অভিজ্ঞতা আছে, সুদীপ এতদিন ধরে দিল্লিতে রাজনীতি করে আসা একজন নেতা। আর তাপস রায়ের একটা নিজস্ব সংগঠন আছে, কিন্তু তাপস রায় কখনো কিন্তু লোকসভা নির্বাচনে লড়েননি বা সাংসদ হওয়ার অভিজ্ঞতা তার নেই। কিন্তু এই যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব তৈরি হলো এবং তাপস যে সমস্ত অভিযোগগুলো তুলতে শুরু করলেন, সুদীপের বিরুদ্ধে বারবার যে মুখ খুলেছেন, বারবার যে কথা উঠেছে, সেইখানে মানে কার পক্ষে রায় যাবে, সেখানে তৃণমূলের মধ্যে থেকে ভোট ভাগাভাগি হয়ে যাবে কিনা, সেটা তাপসের ঘরে চলে যাবে কিনা, মানে সেটাই হচ্ছে এই কেন্দ্রে মূল দেখার বিষয়। এবং সুদীপের বিরুদ্ধে শুধু যে এই তৃণমূলের উঁচু স্তরের বড় বড় নেতাদের মধ্যেই একটা গোষ্ঠীদ্বন্দ্বের স্রোত বইছে এরকমটা নয়। আমরা কিন্তু দেখলাম কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়, তাকেও কিন্তু কয়েকদিন আগে 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনে হয়, তিনি দেখলাম যে কার্যত সুদীপের বিরুদ্ধে অনশনে বসলেন, এবং তার অনশন ভাঙাতে কুণালকে যেতে দেখা গেল। এবং তারপর তিনি বিভিন্ন রকমভাবে ফেসবুকে পোস্ট করলেন বিভিন্ন কথা, এবং কোথাও গিয়ে দলের একটা কর্মীদের মধ্যে সেটাকে নিয়েও একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হলো, এক পক্ষ এদিকে এক পক্ষ ওইদিকে। এই যে সামগ্রিকভাবে মানে কোথাও গিয়ে টপ লেভেল থেকে খানিকটা মিডিওকার জায়গায় এবং তারপরে নিচু তলায়, এইটা সুদীপ বন্দ্যোপাধ্যায় কি খুব একটা হাসি মুখে নিতে পারবেন এই ব্যাপারটা? মানে ভোটের সময় এরকম একটা পোর খাওয়া নেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায় তো ভীষণ কনফিডেন্ট, মানে তিনি তো একদম বলছেনই যে তাকে কেউ হারাতে পারবে না, এবং তিনি যেভাবে জিতে এসেছেন 2009 থেকে তিনি যেভাবে পরপর জিতে এসেছেন, তিনি মনে করেন যে তিনি অপ্রতিরোধ্য। কিন্তু তার ভেতরে ভেতরে কি ক্ষয় তৈরি হয়েছে মানে সেটা ভোট বাক্সেই বোঝা যাবে। এবং শুধু আমরা হয়তো যেগুলো দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ এতগুলো কথা বলছেন,
কুণাল ঘোষ দলের মুখপাত্র ছিলেন, দলের রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন, এবং বোধহয় এই কেন্দ্রে মানে সুদীপ তাপসের লড়াইতে কুণাল ঘোষ একটা ফ্যাক্টর হয়ে উঠেছে। মানে বারবার কুণাল খবরে এসেছেন শুধু মানে এই কেন্দ্রটার জন্য, এই সুদীপের জন্য, এই তাপসের জন্য কুণাল ঘোষ কথা বলছেন। কিন্তু আমরা যেগুলো দেখতে পাচ্ছি না, যেগুলো কানাঘুষে শোনা যাচ্ছে, যে সেগুলো হচ্ছে এখানকার যে বিধায়ক, মানে এই লোকসভা কেন্দ্রের যে বিধায়করা রয়েছেন, পরেশ পাল, স্বর্ণকমল সাহা, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসা, তাদের মধ্যেও কোথাও গিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে। তাদের গোষ্ঠী যে ছেলে মেয়ে, মানে তাদের গোষ্ঠীর যে কর্মীরা, মানে তাদের যারা অনুগামী, তারা সুদীপের জন্য কাজ করছেন কিনা, তারা সুদীপের জন্য প্রচার করছেন কিনা, তার সুদীপের সমর্থনে রাস্তায় নামছেন কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন দেখা গিয়েছে। এবং এটা কিন্তু খুব বড় একটা মানে ফ্যাক্টর হতে পারে। মোনালিসার কথা তোমাকে বলছিলাম, এই মোনালিসাকেই তো আমরা দেখলাম যে কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট করলেন, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি প্রচার পুস্তিকা, সেটার স্ক্রিনশট তুলে ধরে ছবি দিয়ে, যে এখানে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মানে ছবি নেই বা এই ধরনের একটা প্রশ্ন তুলে দেওয়া, যে তার যে রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে একটা প্রশ্ন তুলে দেওয়া, তার এতদিনের একটা পরীক্ষা রাজনৈতিক অভিজ্ঞ জীবন, সেইখান থেকে দাঁড়িয়ে মোনালিসার মতো একটা কাউন্সিলর, এবং তিনি কিন্তু সরাসরি প্রশ্ন, মানে কোথাও অনশন তুললেন, কুণাল গেলেন, তাকে জল টল খাওয়ালেন এবং তিনি অনশন ভাঙলেন, কিন্তু রাগ যে বা অভিমানের যে ফলগু স্রোত, সেটা যে পুরো শেষ হয়ে গেছে এটা বলা যায় না। মানে কোথাও সেইটা একটা ভিতরে ভিতরে কিন্তু কাজ করছে। কোথাও বোধহয় মানে প্রচার দেখে মনে হচ্ছে যে কোথাও বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে সেই ক্ষতগুলোতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন, এবং যার প্রথম ধাপ যে কুণাল ঘোষকে মঞ্চে নিয়ে যাওয়া। একদম একদম। এবং সেই কুণাল ঘোষকে, শুধু কুণাল ঘোষ সেখানে থাকলেন, শান্তনু সেন থাকলেন, সেইখানেই কিন্তু আমরা খবর করেছিলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রীতিমতো তাকে বললেন যে জনতার উদ্দেশ্যে যে আপনি এত চাপ কেন নিচ্ছেন, যা ইচ্ছা করে যান। পিছনে কিন্তু তখন কুণাল ঘোষ বসে আছেন, মানে একদম অভয়বাণী দিয়ে এলেন, একটা রীতিমতো অভয়বাণী দেওয়া। মানে তার মানে চাপ যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর কোথাও রয়েছে, এবং সেই চাপটাকে ওই খানিকটা ভ্যাকুয়াম করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন তৃণমূল সুপ্রিমো। এটা তো ঠিক, মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় হেরে যান বা জিতে যান, সেটার থেকে বড় কথা হলো খাস কলকাতার বুকে একটা কেন্দ্র যদি শাসক দলের হাতছাড়া হয়ে যায়, তাহলে সেটা তো খুব একটা ভালো বার্তা দেবে না। সেই জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এতটা মানে প্রলেপ দেওয়ার চেষ্টা করছেন। এবং আমরা আরও সম্প্রতি দেখলাম যে সুদীপের প্রচারে গিয়ে একটি রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বিজেপির মৃত্যু ঘণ্টা বাজিয়ে এসেছেন, মানে একটি প্রতীকী ঘণ্টা যেখানে বিজেপির মৃত্যু ঘণ্টা। এবং সেটা কে তৈরি করেছে? পরেশ পাল তৈরি করেছে। কোন পরেশ পাল? না, যে পরেশ পালের সঙ্গে সুদীপের বিরোধ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, চর্চা চলছে, সেই পরেশ পালকে তিনি বললেন যে মৃত্যু ঘণ্টা তৈরি করো এবং মৃত্যু ঘণ্টা বাজাবো। মৃত্যু ঘণ্টা কেন? না, এই পরেশ পালই একসময় 32 বছর আগে যখন বাম জমানা ছিল এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী ছিলেন, সেই সময় পরেশ পাল এরকম একটি মৃত্যু ঘণ্টা বানিয়েছিলেন, যেটা হলো সিপিএম এর নামে করা হয়েছিল, সেটা বানিয়েছিলেন। সেই স্মৃতিটাকে ফেরানোর চেষ্টা। এবং পরেশ পালকে কোথাও গিয়ে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝিয়ে দিলেন যে মানে বিজেপির মৃত্যু ঘণ্টা বাজাতে গেলে তোমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে, এই বার্তাটাও বোধহয় দেওয়ার চেষ্টা করলেন। মানে এবং শুধু মানে ধরো তৃণমূলের এই দিকটা গেল, আমরা যে তিন নেতা নিয়ে কথা বলছি, মানে কোথাও গিয়ে তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং প্রদীপ ভট্টাচার্য, তিনজনই বলা যেতে পারে প্রায় সতীর্থ এবং একই সমসাময়িক একটা রাজনীতি করে উঠে আসে। সেইখানে এইটা কিভাবে দেখছো যে সিপিএম তো প্রার্থী দেয়নি, একটা কংগ্রেসের সাথে সমঝোতা রয়েছে, প্রদীপ ভট্টাচার্যকে আমরা প্রচারে দেখতে পাচ্ছি, কিন্তু কংগ্রেসের মাটি একসময় কিন্তু এই জায়গাগুলোতে কংগ্রেসের রীতিমতো একটা ভালো বেল ছিল একটা, আমরা যদি রাজনৈতিক ইতিহাসের দিকে দেখি, সেইখান থেকে তৃণমূল তৈরি হওয়া, তারপর এখন আবার নতুন করে প্রদীপ ভট্টাচার্য তাকে সামনে রেখে খেলা, কিছুটা কি তৃণমূলের ভোট কাটতে পারে? মানে বা নড়বড়ে করতে পারে? প্রদীপ ভট্টাচার্যের প্রচার কিন্তু সেই অর্থে ম্লান। এবার যার যদি পুরনো ভোটার থাকে, পুরনো কিছু সংগঠন থাকে, সেটা আলাদা বিষয়, কিন্তু মানে 3 বছর ধরে 3বার অর্থাৎ 15 বছর ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের সংগঠন তৈরি করেছে। এবং সেখানে তাপস রায় কিন্তু মানে বিজেপি নেতা বলে আমরা বলছি, কিন্তু তাপস রায়ও তৃণমূলের ঘরের লোককে নিয়ে এসে প্রার্থী করা হয়েছে। সেখানে তৃণমূলের যে একটা সংগঠন, তাদের মধ্যে ভেদাভেদ হয়েছে এরকমটা কিন্তু বলা যাচ্ছে। কিন্তু প্রদীপ ভট্টাচার্যের সেইভাবে প্রচারের আলোয় আসতে দেখা যাচ্ছে না, যদিও বিমান বসু গিয়ে তার সমর্থনে প্রচার করেছেন। এটা কিন্তু অবশ্যই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। শুধু মানে তৃণমূল কংগ্রেস তো হচ্ছেই, কংগ্রেস এবং তৃণমূলের একটা বৈরিতা ওই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার সাথে বিজেপি কিন্তু কামড় দিয়ে পড়ে আছে। মানে প্রধানমন্ত্রী মোদীকে কিন্তু আমরা দেখলাম এই উত্তর কলকাতায় কিন্তু একটা রোড শো করতে, এবং যেটা কিন্তু এর আগে সাম্প্রতিক অতীতে খুব একটা মনে করা যাচ্ছে না যে মোদী কবে এই খাস কলকাতার বুকে এসে এরকম একটা রোড শো করেছেন। এবং সেখান থেকে এর আগের লোকসভা নির্বাচনগুলোতেও কিন্তু বিজেপি কখনো এই কেন্দ্রটাকে কম গুরুত্ব দেয়নি। এখানে কিন্তু প্রার্থী করা হয়েছে
তথাগত রায়কে, এবং পরপর দুবার রাহুল সিনহাকে প্রার্থী করা হয়েছে। রাহুল সিনহা কিন্তু দ্বিতীয় স্থান পেয়েছে। মানে বিজেপির সাংগঠনিকভাবে তারা যারা বঙ্গ বিজেপিতে একদম শুরু থেকে ছিল সেই ধরনের সাংগঠনিক মজবুত হাত শক্ত রয়েছে এরকম লোকজনকে বাঁচা হয়েছে। কেন্দ্রের মধ্যে দেখ, মানে এটা তো একদম খাস কলকাতা, মানে কলকাতার প্রাণ কেন্দ্র বলা যায় যে জায়গাগুলোকে, সেই জায়গাগুলো এখানে আছে। মানিকতলা আছে, বেলগাছিয়া আছে, এবং মানে এখানে পুরনো কলকাতা, ঐতিহ্যবাহী কলকাতা যে সেটা আছে এই কেন্দ্রের মধ্যে। এবং এর মধ্যে কিন্তু একটা মানে পোর্শন আছে যেটা অবাঙালি ভোটার। এবং আমরা খুব সম্প্রতি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় বাজারে গিয়ে এবং হিন্দিতে ভাষণ দিয়েছেন, এবং সেখানে বলে এসেছেন যে আমি বিহারিদের ভালোবাসি, আমি মারওয়াড়িদের ভালোবাসি। অর্থাৎ সেই অবাঙালি ভোটের ক্ষেত্রে সেই ভোটটা কোন ঘরে যাবে, এটাতেও কিন্তু মানে বিজেপি সেই সমীকরণটা অবশ্যই করছে। এবং মানে সেইখান থেকে বিজেপি তারা কোথাও গিয়ে একটা নোশন রাজনৈতিক মহলে কাজ করে যে অবাঙালি ভোটাররা কোথাও গিয়ে বিজেপিকে একটা প্রচ্ছন্নভাবে সমর্থন করেন, কিন্তু বাংলার বুকের সমীকরণটা সবসময় কিন্তু আমরা দেখেছি যে একটু অন্যরকমভাবে খেলা হয় এখানে। এবং সেই ক্ষেত্রে তৃণমূল কতটা ফায়দা তুলতে পারে, বা সুদীপ বন্দ্যোপাধ্যায় পুনরায় নির্বাচিত হন কিনা, বা তাপস রায় কতটা তার পায়ের তলার জমি শক্ত হয় সেটা দেখার। কিন্তু যেটা আমরা বারবারই আমাদের আলোচনায় ফিরে ফিরে আসছে যে গোষ্ঠীদ্বন্দ্বর প্রকারান্তরে তৃণমূলের যে খানিকটা হলেও একটা ভিতরে ভিতরে একটা যেন একটা রোগ, একটা ক্ষয় তৈরি হয়েছে, সেইটা মানে উপরটাকে প্রলেপ দেওয়া গেলেও ভেতরে ভেতরে কি হচ্ছে সেটা কিন্তু মানে অনেকেই দেখতে পাচ্ছে। এবং জনমত সমীক্ষাতেও কিন্তু বিভিন্ন রকমের ইন্ডিকেশনস আমরা দেখতে পাচ্ছি, যদিও বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূলের পাল্লা ভারী এরকমটাই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু বিজেপি কতটা কি করতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। একদম, মানে বিজেপির দিকে তো নজর থাকবেই, কারণ দেখ আমরা যদি গত লোকসভা নির্বাচনের ফলাফলগুলোর দিকে একটু নজর দিই তাহলে দেখবো সেখানে রাহুল সিনহাকে দাঁড় করানো হয়েছিল। রাহুল সিনহা দুবারই দ্বিতীয় স্থান পেয়েছিলেন, ঠিক আছে, খুব উল্লেখযোগ্য বিষয়। আর মানে আমরা যদি ভোটের ফারাক দেখি, ওই লাখখানেক ভোটের ডিফারেন্স ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, খুব মানে লোকসভা ভোটের নিরিখে সেটা বিশাল বড় ব্যবধান এটা বলা যেতে পারে না নয়। সেক্ষেত্রে বিজেপি তার মানে ভোট ব্যাংক তো আছে ওই কেন্দ্রে, এটা তো ধরে নেওয়া যায়। আর সেখানে এবারে তাপস, এবং তাপসের কিন্তু খুব হাই প্রোফাইল প্রচার হচ্ছে, এটা কি তোর মনে হচ্ছে না যে মানে উত্তর কলকাতার বুকে মোদি এসে পায়ে হেঁটে একদম মানে একটা প্রেস্টিজ ফাইট হয়ে যাচ্ছে কোথাও গিয়ে, মানে যে তাপসের তৃণমূল ছাড়া, এবং তুমি যদি তাপসের তৃণমূল ছাড়ার দিকটা একটুখানি লক্ষ্য রাখো, সেইখানেও কিন্তু বেশ একটা রাজনৈতিক ভাবে একটা সিনেমার মতো একটা ব্যাপার স্যাপার হয়েছিল সেই সময়টায়। মানে তার যে অভিমানের জায়গাটা আছে, সে যে তৃণমূলের প্রতি বিরক্ত, এবং তার বাড়িতে ইডি রেড, এবং তারপরে তৃণমূল নেতাদের উচ্চবাচ্য, এই বিভিন্ন বিষয়টাকে বারবার বক্তব্য যে সুদীপের জন্যই, সুদীপই আর কি তার বাড়িতে যেন করালো এরকম একটা ব্যাপার। এবং এইটা তো একটা ফ্যাক্টর যে এই যে ইডি সিবিআই, এটা তো এবার লোকসভা নির্বাচনে একটা ফ্যাক্টর। বারবার প্রশ্ন উঠছে যে বিরোধীরা বলছে যে ইডি সিবিআই বিজেপি পাঠাচ্ছে, হ্যাঁ এরকম। তো সেক্ষেত্রে তাপস রায় যখন বিজেপিতে যোগ দিয়ে দিলেন এবং এখানে প্রার্থী হয়ে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের একাংশের নেতারা কিন্তু বারবার বলছেন যে ইডি সিবিআই থেকে বাঁচার জন্য উনি বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন। পুরো নিয়োগ দুর্নীতিতে তাপস রায়ের নাম জড়িয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে তাপস রায়ের নাম যখন জড়ায় সেখানে কিন্তু তার মানে অনুগামিত্ব ছেড়েই দে, মানে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এমনকি বিরোধী দলের নেতারাও পর্যন্ত বলেছেন যে তাপস রায়ের কোনো দুর্নীতি করতে পারে না। স্বচ্ছ ভাবমূর্তি সার্টিফিকেট তিনি বরাবরই পেয়ে আসছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার এটা বলছেন যে ইডি সিবিআই থেকে বাঁচতে উনি বিজেপিতে চলে গেলেন, ওই প্রার্থী বিজেপিতে চলে গেলেন, তাপস রায় কিন্তু মানে একদম মানে প্রেস কনফারেন্স করে বারবার মানে সংবাদ মাধ্যমের সামনে এটা বারবার বলছেন যে আমার বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নেই, এবং সেখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেই ভাবমূর্তি নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে রোজভ্যালি কাণ্ডে অভিযুক্ত, তিনি দীর্ঘদিন ধরে জেল হেফাজতে ছিলেন, তাকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ছবি কিন্তু বাংলার মানুষ দেখেছে, এবং সেখানে সেই ভাবমূর্তিটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যেতে পারে। মানে কোথাও গিয়ে সুদীপকে জেতানো যেখানে তৃণমূলের জন্য একটা প্রেস্টিজ ফাইট, কিন্তু সেখানে তাপস ব্যক্তি তাপস রায়ের জন্য কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ যে তিনি যে মানে একদম এই বয়সের এই জায়গায় এসে তিনি তৃণমূল ছাড়লেন এবং বিজেপির হাত ধরলেন। কোথাও গিয়ে একটা আমরা এই ট্রেন্ড অতীতেও একাধিক ভোটে দেখেছি যে তৃণমূল নেতারা ছাড়ছেন, বিজেপি নেতারা দল ছাড়ছেন, কিন্তু তাপস রায়ের মতো একটা ব্যক্তি তার হঠাৎ করে এই ভোটের ময়দানে তৃণমূল ছাড়া। এবং দেখ মানে তাপস রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু সাংসদ হয়েছেন দীর্ঘদিন ধরে প্রথম সারির মানে নেতা হিসেবে, কিন্তু তাপস রায়ও কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসা, কিন্তু তাপস রায় কিন্তু এই পদগুলো পাননি, এবং কোথাও কোথাও সেই জন্য কিন্তু একটা জায়গা হয়তো ছিল বলে অনেকেই মনে করছেন, অভিমান ছিল। সেখান থেকে কিন্তু তাপস রায়ের জন্য এটা একদম মানে একদম চ্যালেঞ্জ যে
আমাকে সাংসদ হতেই হবে, মানে সুদীপকে জবাব দিতে, এবং তিনি সুদীপের সম্পর্কে যা যা কথা বলেছেন আমরা সেগুলো দেখেছি। এমনকি মানে কুণাল ঘোষ যখন মানে কুণাল ঘোষের সমর্থনে তিনি কথা বলছেন, কুণাল ঘোষের পাশে দাঁড়িয়ে কথা বলছেন বিজেপিতে থেকেও, কিন্তু মানে সুদীপের যখন তিনি তৃণমূলে ছিলেন তখন থেকেই তিনি তার সঙ্গে সুদীপের যে দ্বন্দ্ব, যে একদম আদায় কাঁচকলায় সম্পর্ক, সেটা কিন্তু প্রকট। সেক্ষেত্রে এটা কিন্তু সত্যিই একটা প্রেস্টিজ ফাইট মানে সুদীপের জন্য এবং তাপসের জন্য। মানে এবার দিনের শেষে গিয়ে এই দুই নেতার মধ্যে মানে দ্বন্দ্ব তো ছিলই, মানে ব্যক্তিগত স্তরে একটা দ্বন্দ্বর প্রতিচ্ছবি আমরা প্রায়শই দেখতে পেয়েছি, এবার সেটা রাজনৈতিক রং লেগে শেষ হাসি কে হাসেন সেই দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। কিন্তু আজকে আমাদের ভোটালাপ এই পর্যন্তই। আপনাদের এই এপিসোড কেমন লাগলো সেটা অবশ্যই জানান, এবং যদি নতুন কোনো বিষয় নিয়ে আপনারা আলোচনা চাইছেন, আপনাদের মনে হয় যে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেটাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor, Ultratech Cement.